এই যে উপদেষ্টাদের নানানমুখী বক্তব্যের কারণে কিন্তু দলগুলো সন্দেহ সংশয়ের মধ্যে রয়েছে। সর্বপ্রথম এই সরকার ক্ষমতায় এসে আওয়ামী লীগকে নিষিদ্ধ করত এবং আওয়ামী লীগের মিনিমাম 1 লাখ নেতাকর্মীকে গ্রেপ্তার করা দরকার ছিল। আমার মনে হয় না যে রাজনৈতিক দলগুলো দ্রুত নির্বাচনের কথা বলছে। প্রত্যেকটা দল একটি রোডম্যাপের কথা বলছে যে আপনাদের প্ল্যান কি, আপনারা কি করতে চান সেটি আমাদেরকে জানান। এখন সরকার মনে করছে যে এটি হয়তো নির্বাচনের তাড়াহুড়া, দলগুলো হয়তো নির্বাচনী রোডম্যাপ চাচ্ছে। দেখেন, যারা রাজনীতি করে খুব স্বাভাবিকভাবে তারা নির্বাচন চাইতেই পারে, রোডম্যাপ চাইতেই পারে। এখন সরকারকে তো দলগুলোকে বোঝাতে হবে, আস্থায় রাখতে হবে যে আমরা আরেকটি ফখরুদ্দিন মঈনুদ্দিন হব না, আমরা আরেকটি এরশাদ হব না, আমরা বাংলাদেশে হাসিনাবাদ কায়েম করব না। এবং একই সাথে সরকারকে এও বলতে হবে যে আমরা আওয়ামী লীগের যে নিকৃষ্ট রাজনীতি, সেই রাজনীতি আমরা নিষিদ্ধ করব। আমরা আওয়ামী লীগের যারা গণহত্যার সাথে জড়িত তাদেরকে আমরা গ্রেপ্তার করব। আপনি দেখেন যে সরকার এই কাজগুলো করতে পারছে না, টোটালি ব্যর্থ। বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি একদম ভেঙে পড়েছে। এই সরকার যদি ব্যর্থ হয়, একজন উপদেষ্টা বলেছে যে দলগুলো আমাদের ব্যর্থ করার চেষ্টা করছে নির্বাচন চাওয়ার মাধ্যমে। আমি বলবো যে এই সরকার যদি ব্যর্থ হয়, একমাত্র এই যে নিত্য পণ্যের দাম হুড় করে বাড়ছে, এই দ্রব্যমূল্যের দাম বাড়ার কারণেই এই সরকার ব্যর্থ হতে পারে। কারণ ক্ষুধার্ত পেটে রাষ্ট্র সংস্কারের গল্প আসলে কেউ শুনতে চায় না। আপনি সাংবাদিক, আপনি বেতন পান 30,000 টাকা। এখন এই শহরে 30,000 টাকা দিয়ে বাসা ভাড়া দিবেন, নাকি বাজার করবেন, নাকি আপনার মেয়েকে স্কুলে পাঠাবেন, নাকি আপনার গ্রামে বাবা মা তাদেরকে আপনি 5,000 10,000 টাকা দিবেন? তখন আপনার কিন্তু মনে হবে যে হাসিনাই ভালো ছিল। এখন আমি তো নিজে সাধারণ মানুষের সাথে মিশি, মানুষ কিন্তু এই সরকারের উপর সন্তুষ্ট না একটা কারণে, সেটি হলো যে সিন্ডিকেট ভাঙতে পারেনি। হাসিনার আমলে প্রত্যেকটা জিনিসের দাম যা ছিল এখন প্রায় দ্বিগুণ। এই যে শীতের সবজি দেখেন, এখানেও দাম। অথচ আমরা একসময় দেখেছি যে শীতের সময় সবজির দাম কম, মাছ মাংস দেখেন যে আপনি মাছ মাংসের ধারে কাছে যেতে পারবেন না। এখন মানুষ অত্যন্ত কষ্টে রয়েছে। এখন ডক্টর ইউনূস তিনি কি করছেন? তিনি দেখেন এই বাজারের দিকে মনোযোগ দিচ্ছেন না। বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে নাকি খারাপ আছে এই দিকে তিনি মনোযোগ দিচ্ছেন না। তিনি উবাদুল কাদের পালিয়ে যাচ্ছে, এই দায় আমরা সবাই দিচ্ছি স্বরাষ্ট্র উপদেষ্টাকে। এবং আমার কথা হলো যে এই দায় কি প্রধান উপদেষ্টার না? এই দায় কি বিপ্লবী 3 জন ছাত্র নেতা তাদের না? এখন দেখেন আমরা কিন্তু সবাই স্বরাষ্ট্র উপদেষ্টাকে ধরছি। এখন এই সরকার যে সিদ্ধান্তগুলো নেয়, সম্মিলিত সিদ্ধান্ত, 2 জন উপদেষ্টাকে নিয়োগ দিয়েছে, এই উপদেষ্টা নিয়োগ নিয়ে ব্যাপক বিতর্ক আছে, কিন্তু কেউ দায় নিল না। প্রধান উপদেষ্টা নিজেও বলল না যে আমি দায়িত্ব নিয়ে তাদেরকে আমি নিয়োগ দিয়েছি, সেই কথাও তিনি বলেন নাই। অর্থাৎ এই সরকার কি চাচ্ছে, কি করবে, প্ল্যান কি, পরিকল্পনা কি, আমি নিজেও জানি না। অদৃশ্যের উপরে এবং একই সাথে অস্পষ্টতার উপরে কোনো সরকার চলতে পারে না। আনপ্ল্যান্ড এবং আনলিমিটেড একটি গভর্নমেন্ট হতে পারে না। এই সরকারের কোনো প্ল্যান আমি নিজেও জানি না। এই সরকার কতদিন থাকবে সেটা আমিও জানি না, কেউ জানে না। সেই জায়গা থেকে দলগুলো তো চাপ সৃষ্টি করার জন্য তাদের বক্তব্য দিবেই। রাজনীতি করলে তো রাজনীতিবিদের মতো কথা বলবে, আর যারা সুশীলগিরি করে তারা তো সুশীলগিরি কথা বলবে। অনেক সুশীল সমাজের প্রতিনিধিকে দেখছি যে তারা বলছে 53 বছরে রাজনৈতিক দলগুলো কিছু করতে পারে নাই। তো সেই সুশীল সমাজ কি করেছে 53 বছরে? আপনারা কেন হাসিনার পতন ঘটাননি, কেন নামেননি? আপনারা তো এই আমাদের 7-8 বছরের যে আন্দোলন, এই আন্দোলনে যদি আপনারা নামতেন, আন্তর্জাতিক মহলে আপনাদের ব্যাপক গ্রহণযোগ্যতা আছে, তাহলে তো হাসিনা এতদিন থাকে না। আপনারা একই সাথে আওয়ামী লীগের সমালোচনা করেছেন, অন্যদিকে ব্যালেন্স করার জন্য বিএনপির করেছেন, জামাতের করেছেন। কেউ কেউ উপদেষ্টা আছেন আবার সংস্কার কমিশনে আছে। জামাতকে যখন নিষিদ্ধ করা হলো, সেই সংস্কার কমিশনের নেতারা তারা কিন্তু কি বললেন? তারা বললেন, সাধুবাদ জানালেন, হাসিনাকে জয়গান শুরু করে দিলেন হাসিনার। তো এই হচ্ছে অবস্থা। এই সরকার তো আওয়ামী লীগের পুনর্বাসন করছে, স্পষ্টভাবে বলতে হবে। অন্যথায় যদি পুনর্বাসন না করতো তাহলে আওয়ামী লীগকে কারোর সাথে আলোচনা দরকার নাই, বিএনপির উপর দায় চাপানোর কোনো প্রয়োজন নাই। এই সরকার সর্বপ্রথম আসার পরেই এই গণহত্যার দায় স্পষ্ট। শেখ হাসিনা গণহত্যার মাস্টার মাইন্ড ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, হাসান মাহমুদ থেকে শুরু করে যাদেরকে আমরা সবসময় দেখেছি বগর বগর করে, ফকর করে, হ্যাঁ উল্টা পাল্টা কথা বলে, এরাই গণহত্যার মাস্টার মাইন্ড। সর্বপ্রথম এই সরকার ক্ষমতায় এসে আওয়ামী লীগকে নিষিদ্ধ করত এবং আওয়ামী লীগের মিনিমাম 1 লাখ নেতাকর্মীকে গ্রেপ্তার করা দরকার ছিল।
আজকে যে দেশটা অস্থিতিশীল কেন? কারণ আওয়ামী লীগ বিভিন্ন জায়গায় ষড়যন্ত্র করছে। আপনি আওয়ামী লীগের কয়জনকে ধরেছেন? এই যে সরকার পদে পদে ব্যর্থ হচ্ছে, দেখেন একটি কথা কিন্তু স্পষ্টভাবে বলতে হবে যে যখন একটি অন্তর্বর্তীকালীন সরকার বা তত্ত্বাবধায়ক সরকার ব্যর্থ হয় তখন কি হয়? বাংলাদেশের অতীতের ইতিহাস কি বলে? তখন সেনাবাহিনী ক্ষমতা টেক ওভার করে। এখন বিএনপির তো এই ভয়টা আছে যে আবার যদি সেই 1-11 মতন সেনাবাহিনী ক্ষমতা টেক ওভার করে দেন, বিএনপি যদি এইবার ক্ষমতায় না আসতে পারে, বিএনপি মনে করছে যে আমরা ধ্বংস হয়ে যাব। সুতরাং বিএনপি বাঁচার জন্য বা তার দলকে টিকে রাখার জন্য এই যে সংগ্রাম, এখন টিকে থাকার সংগ্রাম, এই কারণে বিএনপি সরকারের উপর চাপ সৃষ্টি করছে এবং রোড ম্যাপ দাবি করছে। আমি মনে করি দল হিসেবে যে কোনো দল নির্বাচন চাইতেই পারে, এটি চাওয়া অন্যায় না, এটি চাওয়া বরং নাগরিক অধিকার। তো সরকারকে এই নাগরিক অধিকারের প্রতি মর্যাদা রাখতে হবে, দলগুলোকে আস্থায় রাখতে হবে। এখন দলগুলোর সাথে আপনি তো দূরত্ব সৃষ্টি করছেন। কয়দিন আগে আপনি ডাকলেন জাতীয় সংলাপ, এরপরে আপনার একজন তথ্য উপদেষ্টা যে বক্তব্য দিল, ওই সংলাপ তো ব্যর্থ হয়ে গেল, ওই সংলাপের আর কোনো মূল্য থাকলো না। এরপরে পরিবেশ উপদেষ্টা আরেক বক্তব্য। এই যে উপদেষ্টাদের নানানমুখী বক্তব্যের কারণে কিন্তু দলগুলো সন্দেহ সংশয়ের মধ্যে রয়েছে যে আর একটি 1-11 বা আর একটি কিংস পার্টি গঠন করে সরকার আসলে ক্ষমতায় থাকার চক্রান্ত করছে।